নমস্কার, শুনছেন সাহিত্যিক প্রবোধ ঘোষের এখানে মৃত্যুর হাওয়া। আজ উপন্যাসের দ্বিতীয় পর্ব। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। মাঠের জল ভেঙে আবার ঢুকলাম বনের আঁকাবাঁকা পথে। আর একটা রাস্তা আছে, অনেক ঘুরে স্টিমার ঘাটের সামনে বেঁকে বাংলোর দিকে গেছে, কিন্তু তাতেই অনেক দূরত্ব বাড়ে। দুজনে নীরবে পথ চলেছি, মন সমস্যার ভারে ক্লান্ত। সৌদামিনীর কথা থেকে অনেক কিছুই জানা গেল। অদ্ভুত পরিবার, রাজা বাসবনারায়ণ, তাঁর দুই ছেলে, সকলেরই মৃত্যুর ওপর রয়েছে এক অদৃশ্য ছায়া। কালীশ্বরী, সৌদামিনী এরাও ঠিক স্বাভাবিক নন, কোথাও যেন জটিলতা আছে। কালীশ্বরীর মৃত্যু কি এক রহস্য? একজন অভিজাত বংশের বয়স্থা বিধবা ও নিঃসন্তান মহিলাকে কে এভাবে হত্যা করল? সৌদামিনীর কথা থেকে মনে হলো কালীশ্বরীর সঙ্গে তার বিশেষ সদ্ভাব ছিল না। দুজনে একা একা নিজের অংশে থাকতেন কেন? কালীশ্বরীর চেহারাও মনে পড়ল, ভীষণ মূর্তি। সৌদামিনী যে চিৎকার শুনেছিলেন, কার? কালীশ্বরীর। কিন্তু নাটমন্দিরের উঠান থেকে কোনো চিৎকারই সৌদামিনীর ঘরে আসতে পারে না। সেদিকে উঁচু দেওয়াল গড়ের ছাদ পর্যন্ত উঠেছে। খুনের তদন্ত সম্বন্ধে সৌদামিনী এত নিরুৎসাহ কেন? তিনি যেন ধরে নিয়েছেন এ বংশের ধারাই এই রকম, তদন্তে কোনো ফল হবে না। কার্ফুকে আমার ভালো লাগেনি, লোকটা যেন কেমন হিংস্র জন্তুর মতো। সেই কি খুন করেছে? কিন্তু কেন? তাছাড়া লেহাই বলে রাত্রে কার্ফু ঘরেই ছিল, সৌদামিনী তার আরাকানি গান শুনেছেন। অবশ্য পরেও সে এ কাজ করতে পারে। দরজা খোলা ছিল, বাড়ির পেছন দিকও ভেঙে পড়েছে, বাইরের লোক ঢুকতে পারে। কিন্তু খুন হলো কেন? সারা পথ এই ভাবতে ভাবতে চলতে লাগলাম। মাঝে মাঝে দুজনে আলোচনা করলাম। বাংলোর কাছাকাছি এসে হঠাৎ রবিশঙ্কর বলল, বিভূতি, স্টিমার ঘাটের কাছে যে লোকটা তোমার গায়ে এসে পড়েছিল তাকে মনে পড়ছে? আমি একটু আশ্চর্য হয়ে বললাম, কেন বলো তো? রবিশঙ্কর বলল, কারণ আছে। আমার মনে হচ্ছে স্টিমার ঘাটের সামনের রাস্তা দিয়ে তাকে আসতে দেখিনি, কিন্তু তাহলে সে এলো কোথা থেকে? ওই তো একমাত্র রাস্তা। আমার মনে পড়ছে তাকে আমি শুধু রাস্তা পেরিয়ে আসতে দেখেছি। সত্যিই তো, লোকটা যদি রাস্তা দিয়ে আসতো তাহলে তাকে দূর থেকেই দেখা যেত। আমি বললাম, ধরো সে যদি বনের ভেতর দিয়ে বেরিয়ে এসে থাকে? রবিশঙ্কর বলল, ঠিক বলেছ, কিন্তু বনের মাঝ দিয়ে কোনো পথ স্টিমার ঘাটের সামনে নেই। তাহলে পথ নেই বনের এমন কোনো জায়গা থেকে সে বেরিয়েছে কেন? লোকটার খুব তাড়াও ছিল, সুটকেস হাতে নিয়ে কিরকম ছুটেছিল মনে আছে? আমার সন্দেহ হলো। বললাম, খুনের সঙ্গে লোকটার কোনো সম্পর্ক আছে নাকি? রবিশঙ্কর হাসল, কিন্তু আমি বললাম, না, ধরো লোকটা যদি রাত্রে খুন করে বনের মধ্যে লুকিয়ে থাকে, তারপর কাপড় চোপড় বদলে সুটকেসে পরে স্টিমারে উঠে পালিয়ে গেছে। রবিশঙ্কর বলল, কিন্তু কেন? কেন সে এই কাজ করল? চুপ করে রইলাম, কিন্তু মনে সন্দেহ রইল। থানায় এসে শুনলাম লাহিড়ী তখনও ফেরেননি। বেলা তখন 2টো। লাহিড়ীর বেয়ারা আমাদের জন্য রেঁধে রেখেছে। স্নানাহারের পর রবিশঙ্কর বলল, চলো বিভূতি, একবার বনের ভেতরটায় ঘুরে দেখে আসি। আবার দুজনে বেরিয়ে পড়লাম। স্টিমার ঘাটের কাছে আসতেই বৃষ্টি নামল। কাছাকাছি জনপ্রাণী নেই। শেডের তলায় গিয়ে ঢুকলাম। পায়ের শব্দে ভবতারণবাবু চটের পর্দাটি সরিয়ে বেরিয়ে এলেন। আমরা ভেতরে চেয়ারে বসলাম, ভদ্রলোক তার খাটিয়ায়। ভবতারণ বললেন, কাজ বেশি পড়লে আমি এখানেই থাকি, থানার বেয়ারা রেঁধে খাওয়ায়। হ্যাঁ মশাই, রাজবাড়িতে নাকি খুন হয়েছে? গলার স্বর এত নিচু হয়ে গেল যে আমাদেরও শোনা কঠিন। বেয়ারা বলল আপনারা নাকি তদন্তে বেরিয়েছিলেন। বুঝলাম লাহিড়ীর বেয়ারাই এই খবর দিয়েছে।
রবিশঙ্কর একটু হেসে বিনীতভাবে বলল, সে কিছু নয়। কিছু নয় কি মশাই? ভবতারণ উৎসাহের সঙ্গে বলতে লাগলেন, কিছু নয়। শুনলাম আপনারা কলকাতার পাকা ডিটেকটিভ। আমারও আবার এদিকে একটু শখ আছে কি না তাই বলছি। এককালে ডিটেকটিভ উপন্যাস খুবই যত্ন নিয়ে পড়েছি, এখন এইখানে এসে। রবিশঙ্কর বাধা দিল, বেশ বেশ, খুবই ভালো কথা, তবে কোনো কথা এখানকার কারোর কাছে প্রকাশ করবেন না, ব্যাপার জটিল। একটি চোখ টিপে মৃদুস্বরে ভবতারণ জিজ্ঞেস করলেন, কাকে সন্দেহ করছেন স্যার? কথা চাপা দেবার জন্য আমি রবিশঙ্করকে বললাম, সৌদামিনীর যেরকম অবস্থা তা থেকে শক্ত কোনো অসুখ হয়েছে বলে মনে হয়। শিলার কাছে টেলিগ্রাম করা উচিত, যদি ওর পিসিমাকে সঙ্গে নিয়ে আসতে পারে। ভবতারণ তখনই বললেন যে টেলিগ্রামের কাজ তাঁরই কাছে। জানা গেল তিনি পোস্ট, টেলিগ্রাফ, স্টিমার ও হোমিওপ্যাথি সংক্রান্ত সব কাজই করেন। শিলার কাছে টেলিগ্রামের ব্যবস্থা করে আমরা বেরিয়ে পড়লাম। বাইরে বৃষ্টি তখন থেমে গেছে। এদিক ওদিক তাকিয়ে রাস্তা পার হয়ে আমরা বনের ভিতর ঢুকলাম অতি কষ্টে। চারদিকে সারি সারি গাছ, কাঁটার ঝোপ আর উঁচু ঘাস। এখানে পায়ের দাগ বা অন্য কোনো চিহ্ন খুঁজে বার করা অসম্ভব। আশেপাশে অনেক দূর লক্ষ্য করতে করতে এগিয়ে গেলাম। ঘুরতে ঘুরতে এসে পড়লাম একটা সরু পথে। এই পথটাই রাজবাড়ি পর্যন্ত গিয়েছে। এই পথ ধরেই বাংলোয় আবার ফিরে এলাম। তখন প্রায় সন্ধ্যা। পরে অনুতাপ করতে হয়েছিল, কারণ সেদিন রাত্রে রাজবাড়িতে থাকলে খুনের কিনারা হয়তো সহজেই হতে পারত। এমন এক ব্যাপার ঘটল যাতে সমস্ত ঘটনাটা হয়ে গেল আরও জটিল, রহস্যময়। লাহিড়ী তখনও আসেননি। সব কথা জানিয়ে শিলাকে একখানা চিঠি দিলাম সন্ধ্যার স্টিমারের পোস্টে। মাথার কাছে টেবিল ল্যাম্পটা জেলে শিলা সেন বিছানায় উপুর হয়ে পড়ল। শুতে যাবার আগে ডায়েরি লিখবে। আমরা প্রত্যেকেই অপরাধী মনের দিক দিয়ে, এমনকি খুন করবার ইচ্ছা ও ক্ষমতা সকলেরই আছে উত্তেজনার সময়। এই কাজ ঘটে ওঠে না শুধু সুবিধা ও উত্তেজনার অভাবে, তাছাড়া শাস্তির ভয় ও পারলৌকিক চিন্তাও অনেকটা বাধা দেয়। কিন্তু আমাদের মধ্যে আবার শিকার প্রবৃত্তি আছে, ন্যায়ের প্রতি অনুরাগ আছে, ফলে মনে মনে আমরা সকলেই ডিটেকটিভ। তাছাড়া কোনো রহস্যভেদ করতে হলে যে বুদ্ধি, যুক্তি ও সাহসের দরকার হয় তাও আমাদের ভালো লাগে। অর্থাৎ আমরা একাধারে অপরাধী ও ডিটেকটিভ। সেই জন্য আমরা ডিটেকটিভ গল্প পড়তে ভালোবাসি, কারণ এখানে আমাদের অপরাধ করা ও শিকার ধরার প্রবৃত্তি দুই সার্থক হয়। আজ কয়েকখানা বই কিনতে কলেজ স্ট্রিটের দোকানে গিয়েছিলাম। প্রেসিডেন্সি কলেজের রেলিংয়ে যেখানে পুরনো বই বিক্রি হয়, সেখানে দেখি ইউনিভার্সিটির এক অধ্যাপক আগাথা ক্রিস্টির একটি ডিটেকটিভ নভেল নিয়ে দর কষছেন। তার দুই কাঁধের ওপর ঝুঁকে বইটির দিকে লুব্ধ নয়নে তাকিয়ে আছেন একটি টাকওয়ালা উকিল ও একটি গোঁফওয়ালা ডাক্তার। ফেরবার পথে ধর্মতলা স্ট্রিটে নামলাম পিসিমার জন্য একটা ওষুধ কিনতে। দোকানে ঢুকলো খুন ও ভূতের গল্পের একটি সঞ্চয়ন হাতে নিয়ে এক কলেজি মেয়ে ও তার ছোট ভাই, বোধহয় সে স্কুলে পড়ে। আজ শঙ্কর ও বিভূতির টেলিগ্রাম ও লম্বা চিঠি পেলাম। কি যেন গণ্ডগোলের জন্য দুটোই এলো আজ, মাত্র কয়েক ঘন্টার তফাৎ। আমাকে ওরা যেতে লিখেছে পিসিমাকে সঙ্গে নিয়ে, কিন্তু পিসিমার আজ দুদিন বাতের অসুখ বেড়েছে। আর তাছাড়া খুন জখমের ব্যাপারে তিনি নিশ্চয়ই যাবেন না, আমাকেও যেতে দেবেন না। দরকার নেই ওকে কিছু বলে, ভজুয়াকে নিয়েই চলে যাব। অচেনা জায়গায় কাজে লাগতে পারে। রিভলভারটা নেব নাকি? থাক, বুদ্ধি আসল অস্ত্র। ব্যাপারটা চিঠিতে জানলাম। ওরা কিন্তু কার্ফু, লেহাই ও নুনিয়াকে বিশেষ কিছু জিজ্ঞেস করেনি। আমার মনে হয় ভবতারণবাবু গল্পবাজ লোক, ওর কাছ থেকেও অনেক খবর পাওয়া যেতে পারে। দেখি, কাল সকালেই যাব। চিঠিটা পথে আবার ভালো করে। শিলা ফাউন্টেন পেন হাতে নিয়েই ঘুমিয়ে পড়ল। টেবিল ল্যাম্পের আলোয় দেখা গেল শুধু এক রাশ চুল ও ঘাড়ের কাছে একটি বড় তিল। পাশের ঘরের দয়াময়ী বাতের তাড়নায় মাঝে মাঝে গোঙাতে লাগলেন। লাহিড়ী এলেন রাত 12টার ঝড় বৃষ্টির মধ্যে। আমরা তার আগেই শুয়ে পড়েছিলাম। এক অচেনা জায়গা, তার উপর খুনের সমস্যা,
একেবারেই ঘুম এলো না। লাহিড়ী আসতেই উঠে বসলাম। অমরবাবুর বয়স প্রায় 50, কিন্তু স্বাস্থ্য আশ্চর্য রকমের ভালো রেখেছেন। মাথার চুল ছোট করে ছাঁটা, নাকের তলায় ছোট একটি গোঁফ, চোখ দুটি একটু কটা। কথায় ও ব্যবহারে বেশ ভদ্র, মুখে হাসি, নিচু গলায় কথা বলেন। উনি নিজেই সারাদিনের তদন্তের খবর দিলেন। বললেন, তোমরা যদি আরও আগে আসতে তাহলে আমার সঙ্গে দেখা হতো। অবশ্য আমার সঙ্গে বেরিয়েও লাভ হতো না, আজ দিনটা একেবারে নষ্ট হয়েছে। শুনলাম যে ঘাঁটির সন্ধানে উনি বেরিয়েছিলেন তার কোনো চিহ্নই দেখতে পাননি। পথে ওর নৌকা ভেঙে গিয়েছিল। মেরামত করে ও সারা পথ জল ছেঁচে আসতে হয়েছে বলে এত দেরি হলো। অমরবাবু আহারাদি করে যখন শুলেন তখন আমরা খুনের কথা তাকে বললাম। স্টিমার ঘাটের লোকটার ব্যাপারও জানালাম। লাহিড়ী বললেন, কাল ভোরেই রাজবাড়িতে যাবেন। লাশের কাছে একজন চৌকিদার রাখতে পারলে ভালোই হতো, কিন্তু সে উপায় ছিল না। চৌকিদারেরা সকলেই ওর সঙ্গে বেরিয়ে গিয়েছিল। শিলাকে টেলিগ্রাম করার কথা শুনে বললেন যে সৌদামিনীকে দেখবার সুবিধা তাতে হবে, কিন্তু খুন জখমের ব্যাপারে মেয়েদের না আসাই ভালো। আমরা তাকে বোঝালাম যে শিলার সম্বন্ধে তিনি নিশ্চিন্ত থাকতে পারেন, তার মতো সাহসী ও বুদ্ধিমতী মেয়ে দেখা যায় না। লাহিড়ী ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমাদের ঘুম এলো না। ঘরে লণ্ঠনের মিটমিটে আলো, বাইরে পুকুরের জলে বৃষ্টির শব্দ, ঝড়ের শোঁসো আওয়াজ। বারবার রাজবাড়ির কথা মনে হতে লাগলো। সেখানে না জানি এখন কি হচ্ছে। একতলার অন্ধকার ঘরের ধুলোয় পড়ে আছে কালীশ্বরীর মৃতদেহ, পিঠে ও ঘাড়ে দারুণ ক্ষত। সৌদামিনীর কথা মনে পড়ল। অস্থির দৃষ্টি, বিবর্ণ মুখ, হয়তো আবার অজ্ঞান হয়ে গেছেন। মনে পড়ল ডাইনির খাল। আজও কি সেখানে কালো জলে ঢেউ তুলে ঝড় বৃষ্টির মধ্যে অন্ধকারে নৌকা চলেছে? ভোরের দিকে ঘুম এলো, স্বপ্ন দেখলাম। রাজবাড়ির একতলার অন্ধকার ঘরে কালীশ্বরীর মৃতদেহ উঠে দাঁড়িয়েছে। সারা মুখ সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। মাথা নেড়ে সে কি ভীষণ হাসি। মাতালের মতো টলতে টলতে মৃতদেহ এগিয়ে চলল। আমিও যেন এক অদৃশ্য শক্তির টানে পেছনে চললাম। উঠানে নেমে ওপরের দিকে তাকিয়ে দেখলাম অনেক উঁচুতে অন্ধকার আকাশের তলায় গড়ের ছাতের প্রাচীরের ওপর একটা অসুস্থ বিবর্ণ মুখ। হঠাৎ একটা দমকা হাওয়ার মতো হাসিতে মুখটা কিরকম অদ্ভুত হয়েই মিলিয়ে গেল। সামনের দিকে চেয়ে দেখলাম বিরাট ভাঙা বাড়ি সবে গিয়ে পথ করে দিচ্ছে। টলতে টলতে মাথা নেড়ে এদিক ওদিক পা ফেলে চলেছে কালীশ্বরীর মৃতদেহ, যেন কোনো প্রেতাত্মা ভর করেছে। সামনে এলো ডাইনির খাল। একটা কুৎসিত হাসিতে মৃতদেহটা থরথর করে কেঁপে খালের জলে ঝাঁপিয়ে পড়ল। জলের তলায় একসঙ্গে যেন কারা হাতছানি দিচ্ছে। ঘুম থেকে ঠেলে তুললেন লাহিড়ী। বিভূতি, ওটো, এখনই রাজবাড়িতে যেতে হবে, সৌদামিনীর আবার অসুখ হয়েছে। তাড়াতাড়ি উঠে কোনো মতে চাটুকু শেষ করেই বেরিয়ে পড়লাম। লেহাইয়ের কাছে জানা গেল শেষ রাতে সৌদামিনী খুবই অসুস্থ হয়ে পড়েন। নুনিয়া তার ঘরের মেঝেই শুয়েছিল। হঠাৎ কিসের শব্দে জেগে উঠে দেখে সৌদামিনী মেঝের ওপর পড়ে আছেন। বোধহয় অসুস্থ অবস্থায় খাট থেকে নেমে আসতে গিয়ে পড়ে গেছেন। লেহাই সিঁড়ির কাছে শুয়েছিল। ওরা সৌদামিনীকে বিছানায় তুলে শুইয়ে দেয়। ওরা আর ঘুমোয়নি, ভোরের জন্য অপেক্ষা করছিল। সকাল হতেই নুনিয়াকে রেখে লেহাই এসেছে খবর দিতে। আমি জিজ্ঞেস করলাম, সৌদামিনী আছেন কেমন? লেহাই জানালো যে তিনি এখনও প্রায় অজ্ঞানের মতোই হয়ে আছেন। মাঝে মাঝে চোখ খুলে দু একটা কথা বলছেন, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। আমরা চুপ করে এগোতে লাগলাম বনের পথ দিয়ে। পেছনে একজন চৌকিদারও আসছে। নানা চিন্তায় মনটা ভার হয়ে আছে। বারবার স্বপ্নের কথা মনে হলো। অনেক চেষ্টা করেও কালীশ্বরীর রক্তে ও হাসিতে বিকৃত মুখ ভুলতে পারলাম না। বুঝলাম ঘুমের ঘোরে এসবই বিকৃত কল্পনা সৃষ্টি। তবু মনে অস্বস্তি হতে লাগলো। কাল রাতের ঝড়ে আরও কয়েকটা গাছ ভেঙে পড়েছে। বৃষ্টি নেই, কিন্তু গাছের ভিজে পাতা থেকে আমাদের মাথায় টপ টপ করে জলের ফোঁটা ঝরছে। সমস্ত বনভূমি নিস্তব্ধ, শুধু ভেজা ঘাসে আমাদের পায়ের শব্দ। আমি বললাম, কারণ নিশ্চয়ই আছে, আমরা এখনো জানতে পারিনি। আমরা এখনো তো কিছুই জানতে পারিনি। লেহাই কুয়োর ধারে বসেছিল। তাকে ডেকে এনে অনেক জেরা করা হলো।
কার্ফুর সম্বন্ধে অনেক কথা জিজ্ঞেস করলাম। শুধু জানা গেল কার্ফু মাতাল ও বদমেজাজি লোক ছিল, কিন্তু কালীশ্বরী তাকে খুব পছন্দ করতেন। লাহিড়ী টর্চের আলোয় ঘরটা ভালো করে দেখলেন। এক কোণে কতগুলো আবর্জনা জড়ো হয়ে আছে, একটা ভাঙা তক্তাপোষের ওপর কয়েকটা ভাঙা চেয়ার, একটা টেবিল ও খাটিয়া। ঘরে ভিজে স্যাঁতস্যাঁতে গন্ধ। একদিকের দেয়ালে মেঝে থেকে খানিকটা ওপরে একটা লোহার দরজা, বোধহয় আগেকার দিনের বড় দেয়াল সিন্দুকের। হাতলটা ভাঙা, চেষ্টা করেও দরজা খোলা গেল না। ধুলোয় অনেক পায়ের দাগ, কিন্তু কোনো দাগই স্পষ্ট নয়। আরও অনেক দাগ দেখলাম, যেন একটা ভারী জিনিস এদিক ওদিক টেনে নিয়ে যাওয়া হয়েছে। ঘরের কোণে একটা ছোট লণ্ঠন মিটমিট করে জ্বলছে। কার্ফুর বিছানাও একদিকে পড়ে আছে, তার ওপর রয়েছে লাশ ঢাকা কাপড়খানা। আমার কাল রাত্রের কথা মনে পড়ল। যখন বাংলোয় আমরা শুয়েছিলাম, তখন এই ঘরে লণ্ঠনের ময়লা আলোয় না জানি কি ব্যাপারই ঘটেছে। মনে পড়ল স্বপ্নের কথা। কি অদ্ভুতভাবে কালীশ্বরীর মৃতদেহ দাঁড়িয়ে উঠেছিল। ভৌতিক ব্যাপার নাকি? একটা অজানা ভয়ে শরীরে কাঁটা দিয়ে উঠল। লাহিড়ী সাহেব বললেন, চলো কুয়োটা দেখি। এইখানেই পড়েছিলেন না? হয়তো কুয়োর ভেতরে কেউ ফেলে দিয়েছে। উঠোনের ওপর প্রায় শুয়ে পড়ে লাহিড়ী কুয়োর ভেতরে টর্চের আলো ফেললেন। লেহাই বলেছিল কুয়োটা ব্যবহার করা হয় না। এ কথা ঠিক। টর্চের আলোয় কাদাগোলা জল চকচক করে উঠল। সামান্য জল, আর কিছুই নেই। লাহিড়ী নিরাশ হয়ে বললেন, না, এখানে আর কিছু দেখবার নেই, বরং চলো বাড়ির ভাঙা অংশটা ভালো করে দেখা যাক। বাড়ির নাট মন্দিরের পেছনে একটা ছোট উঠান, তার শেষ থেকেই ভাঙন ধরেছে। 3-4টে মহল একেবারেই ভেঙে পড়েছে। এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে বেশ বোঝা গেল এখানে খুনের সূত্র খুঁজে বেড়ানোর কোনো মানেই হয় না। তবু অনেকক্ষণ আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। কত যে ঘর তার আর সংখ্যা নেই। ছাদ পড়ে গেছে, দেয়াল ঝুলে আছে। এখানে চলাফেরা খুবই বিপজ্জনক। একটা ঘরের পেছন থেকে রবিশঙ্কর চেঁচিয়ে উঠল। আমরা তাড়াতাড়ি সেখানে গেলাম। ছাদটা ধসে পড়েছে, একদিকের দেওয়ালও গেছে। রবিশঙ্কর এক কোণে দাঁড়িয়ে মন দিয়ে শুনছে। ইশারায় সে আমাদের এগিয়ে আসতে বলল। শুনতে পাচ্ছ না? লাহিড়ী বললেন, হ্যাঁ, মেঝের তলায় জলের শব্দ। আমিও শুনতে পেলাম। রবিশঙ্কর বলল, সৌদামিনী বলেছিলেন যে বাড়ির তলায় অনেক সুড়ঙ্গ আছে, মনে পড়ছে? লাহিড়ী বললেন, হয়তো এই রকমই কোনো সুড়ঙ্গের মধ্যে খালের জল ঢুকেছে। ঘরের তলায় নিশ্চয় কোনো সুড়ঙ্গ আছে। যেরকম করেই হোক এ সুড়ঙ্গ আমাদের খুঁজে বার করতে হবে, আমি বললাম। লাহিড়ীরও সেই ইচ্ছা, কিন্তু রবিশঙ্কর বিশেষ উৎসাহ দেখালো না। সে বলল, সুড়ঙ্গ নিশ্চয় অনেক আছে, কিন্তু এই ধ্বংসস্তূপের মধ্যে আজ আর খুঁজে বিশেষ লাভ হবে না, অনেক দেরিও হয়ে গেছে। আমরা তখন চললাম খালের ধারটা দেখতে। অতি কষ্টে ইট কাঠের অরণ্য পার হয়ে খালের ধারে এসে দাঁড়ালাম। জলের স্রোত রাজবাড়ির গা ঘেঁষেই প্রায় চলেছে। সুড়ঙ্গের মধ্যে জল ঢোকা খুবই স্বাভাবিক। সেই জন্যই হয়তো একতলার অনেকগুলো ঘর এত ভিজে। খালের ওপারে ঘন বন, কিছুই দেখা যায় না। যে কোনো লোক সাঁতার দিয়ে ওপারের বনের ভিতর পালিয়ে যেতে পারে, কিন্তু খালের জলের দিকে তাকালে ভয় করে। স্বপ্নের কথা আবার মনে পড়ল। জলের তলা থেকে কারা যেন হাতছানি দিয়ে ডাকছিল। কার ডাক এলো? সূর্যনারায়ণের? এই খালের ধারে শ্মশানে যার মৃতদেহ পড়েছিল? হয়তো সেই কালো মেয়ে যাকে সৌদামিনী দেখেছিলেন ডেকে নিল জলের তলায়। আকাশে মেঘ পুরু কালো কম্বলের মতো বিছিয়ে পড়ল। ছায়া পড়ল খালের জলে। কালো জল হলো আরও কালো। ওপারের বন থেকে হাওয়া উঠছে। যেখানে জলের স্রোত বিকে গেছে তার ওপারে আর বন নেই, ধুধু করছে বৈরাগীর মাঠ। আমরা তাড়াতাড়ি খালের ধার থেকে ফিরে এলাম। নাট মন্দিরের উঠানে আসতেই চৌকিদারটি লাহিড়ীকে বলল যে খানিকক্ষণ আগে থানা থেকে লোক এসে বলে গেছে তাকে শীঘ্র যেতে। কলকাতা থেকে একজন ইন্সপেক্টর এসেছেন জরুরি খবর নিয়ে। লেহাইয়ের কাছে শুনলাম সৌদামিনী এখন একটু ভালো আছেন, ঘুমিয়ে পড়েছেন। চৌকিদারকে বাড়ির উপর নজর রাখতে বলে আমরা থানায় ফিরলাম। আহারাদির পর লাহিড়ী বললেন যে
তাকে এখনই বেরোতে হবে বিশেষ কাজে কলকাতার ভদ্রলোকটিকে সঙ্গে নিয়ে। মাইল 10 দূরে একটা ডাকাতি হয়েছে, একজন লোক ধরা পড়েছে, তার কাছে আফিং ও কোকেনের ঘাঁটির খবর পাওয়া যেতে পারে। ডাকাতিরও তদন্ত করতে হবে। 2-1 দিনের মধ্যে ফিরে আসার সম্ভাবনা কম। আমাদের যথেষ্ট উপদেশ দিয়ে তিনি চলে গেলেন। কাল রাতে মোটেই ঘুম হয়নি, আজ পরিশ্রমও হয়েছে খুব। প্রায় সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়ে নিলাম, রাত্রে রাজবাড়িতে পাহারা দেব। সন্ধ্যার আগেই কিছু খেয়ে বেরিয়ে পড়লাম। শিলা হয়তো কাল ভোরে আসবে। লাহিড়ির বেয়ারাকে বলে গেলাম সে যেন ভোরবেলায় স্টিমার ঘাট থেকে শিলাকে বাংলোয় নিয়ে আসে। পিসিমার সঙ্গে প্রায় হাতাহাতি করে শিলা এসে উঠল মোটরে, সঙ্গে ভজুয়া। মোটর ছুটল স্টিমার ধরতে। দয়াময়ী রাগ করে বললেন, যাচ্ছ যাও, কিন্তু কোমরের ব্যথাটি কমলেই আমিও যাব নৈহাটিতে। নৈহাটিতে তাঁর শ্বশুর বাড়ি, সেখানে যাবার কথা রাগ হলেই বলে থাকেন। অল্প বয়সে বিধবা হয়ে ভাইয়ের বাড়িতে আছেন, ছেলেপুলে নেই, মা মরা ভাইজিটিকে মানুষ করেছেন। ছোট্ট মেয়েটি বড় হলো বিদ্যের জাহাজ। দয়াময়ী আনন্দে কেঁদেই অস্থির। শিলা এখন বড় হয়েছে, বিয়ে করে সংসারী হোক, কিন্তু তার সেদিকে মন দেখা যাচ্ছে না। খালি ঘুরে বেড়াবার শখ। না, নৈহাটিতে এবার তিনি যাবেনই, দেওর অনেক দিন থেকে লিখেছে। স্টিমারের শিলা চিঠিটা আবার ভালো করে পড়ে ভাবতে লাগলো, খুনের সময় বাড়িতে কে ছিল? কালীশ্বরী একাই ছিলেন। কার্ফু, লেহাই, নুনিয়া, সৌদামিনী এদের কারো দ্বারা খুন হওয়া স্বাভাবিক নয়, কিন্তু অসম্ভবও নয়। স্টিমার ঘাটের লোকটা কে? খুন হলো কেন? কালীশ্বরীর জীবনে নিশ্চয় কোনো গোপন রহস্য আছে। খুনের কারণ সেইখানেই। কালীশ্বরী কেন কাকেও বাড়ির ভিতরে থাকতে দিতেন না? সৌদামিনী বা হঠাৎ এরকম অসুস্থ হয়ে পড়লেন কেন? এরা দুজনেই কিছু অস্বাভাবিক। অবশ্য এরকম বাড়িতে দিনের পর দিন একা থাকলে যে কোনো লোকের মন অস্বাভাবিক হবেই। মৃতদেহটা কুয়োর ধারে পড়েছিল কেন? শিলা ভাবতে লাগলো গালে হাত দিয়ে। জল কেটে স্টিমার চলেছে 2 তীরের গাছপালাকে পেছনে ফেলে। রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে ভজুয়া। হাওয়ায় শিলার চুল উঠছে। হঠাৎ তার মুখে একটা চমক এলো। থাক, সে এখন কিছু বলবে না। স্টিমার ছুটে চলল। ডেক চেয়ারে শুয়ে নিবিষ্ট মনে শিলা সেন মাথার কাঁটা দিয়ে নখ খুঁটতে লাগল। সন্ধ্যার পর রাজবাড়িতে এসে পৌঁছলাম। আজ সারাদিন বৃষ্টি প্রায় পড়েনি, ঝড়ও বিশেষ ছিল না। আকাশও অনেকটা পরিষ্কার, শুধু ভিজে হাওয়া একটু অস্বস্তি লাগছে। এক ফালি চাঁদ উঠেছে, তার মলিন আলোয় রাজবাড়িটাকে কেমন অদ্ভুত দেখাচ্ছে। অচেনা জায়গায় চাঁদের আলোয় দাঁড়িয়ে বারবার মনে হলো আমরা যেন জোর করে এই বাড়িতে অনধিকার প্রবেশ করছি। আর একটা কথা মনে হলো, যে অদ্ভুত রোমাঞ্চকর নাটকের অভিনয় চলেছে আমাদের সামনে, তাতেই রাজবাড়ি শুধু পটভূমি নয়, যেন একটি প্রধান চরিত্র। দীর্ঘ অতীতের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে এই জরাজীর্ণ প্রাসাদ। কালীশঙ্কর, শিবনারায়ণ, বাসবনারায়ণ, তাঁর ছেলেরা, কালীশ্বরী, সৌদামিনী, কার্ফু, এরা যেন পুতুল। এদের নাচিয়ে চলেছে এই বাড়ি অদৃশ্য অঙ্গুলি সঞ্চালনে। নির্মম হাতে ঠেলে নিয়ে চলেছে একটির পর একটি চরিত্রকে ভয়ানক ধ্বংসের দিকে। তারপর একদিন কোনো এক দুর্যোগের রাতে এই বাড়ি ধসে পড়বে। কয়েক শতাব্দীর মুখ রহস্যকে মাটির পৃথিবী নিজের বুকে টেনে নেবে। গড়ের দোতলায় উঠে এলাম। সৌদামিনী তখনও ঘুমিয়ে আছেন, নুনিয়ার কাছে শুনলাম। সারাদিন তিনি সামান্য একটু দুধ খেয়েছেন, শরীর এখনও বেশ দুর্বল। লেহাই আর নুনিয়া আমাদের জন্য কোথা থেকে 2খানা ইজি চেয়ার এনে দিল ঘরের সামনের দালানে। নুনিয়া আহারাদির পর এসে ঘরের মেঝেয় শুল। আমরা লেহাইকে চৌকিদারের সঙ্গে লণ্ঠন নিয়ে উঠানের ঘরে থাকতে বললাম। ঠিক হলো 12টার পর আমরা নিচে যাব, তখন সে ঘুমোবে, তার আগে নয়। সৌদামিনীর ঘরে এক কোণে লণ্ঠন জ্বলছে। খাটের ওপর অন্ধকারে শুধু দূর থেকে বোঝা যায় তিনি শুয়ে আছেন। রবিশঙ্কর বলল সে আজ সকালে কুয়োর একটা বৈশিষ্ট্য লক্ষ্য করেছে। লাহিড়ির সামনে কিছু বলেনি, পাছে তিনি হেসে উড়িয়ে দেন। সে বলল, রুটিন বাঁধা কাজ করে পুলিশের লোকেদের মনের অবস্থা এমন হয় যে তারা কল্পনার ধার দিয়েও যান না। অবশ্য সময়ের দরকারও হয় না,
কিন্তু আমরা যে খুন নিয়ে তদন্ত করছি সাধারণ ব্যাপার নয়, সেখানে যুক্তি ও কল্পনার সমান প্রয়োজন। দুজনে মিলে অনেকক্ষণ পরামর্শ করলাম। রাত প্রায় 12টা হবে। এমন সময় সৌদামিনী একবার চিৎকার করে উঠলেন। ছুটে গিয়ে দেখলাম খুবই অস্থির হয়ে পড়েছেন, মাথার ভেতরে যন্ত্রণা হচ্ছে, চোখ দুটি স্থির, বিকারের ঘুরে জড়ানো গলায় হঠাৎ বলে উঠলেন, ছোট বউ ছাড়ো, মরবে তুমি। বুঝলাম সৌদামিনী কালেশ্বরীর কথা বলছেন। শরীর অস্বস্তিতে শিউরে উঠল। চোখ দুটি আমাদের দিকে এলো, তারপর স্পষ্ট সহজ গলার আওয়াজ, আপনারা কেন? প্রশ্নটা এত আকস্মিক যে আমরা চমকে গেলাম। রবি বুঝিয়ে দিল তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাই আমরা তার সঙ্গে রয়েছি। আর কোনো কথা না বলে সৌদামিনী পাশ ফিরে শুয়ে পড়লেন। লণ্ঠনটা ঘরে রেখে বাইরে এলাম। কি রহস্য? সৌদামিনী কালেশ্বরীকে সাবধান করছিলেন কেন? ঘড়িতে দেখলাম 12টা অনেকক্ষণ বেজে গেছে। নুনিয়াকে অতি কষ্টে তুলে বললাম সজাগ থাকতে। সৌদামিনীর শরীর ঠিক হয়েছে, কিন্তু সে জেগে থাকবে বলে মনে হলো না। নিচে নেমে দেখলাম আকাশে মেঘ নেই। বড় বড় গাছের পাতার ফাঁকে এক চাঁদের মরা আলো ঘরের দরজার সামনে এসে পড়ছে। নাট মন্দিরের উঠানে এসে দেখি ঘরে লেহাই ঘুমিয়ে পড়েছে। চৌকিদারটিও লণ্ঠন ও লাঠি পাশে রেখে ঢুলছে। পায়ের শব্দে উঠে দাঁড়িয়ে এসে জানালো যে সন্দেহজনক কিছুই তার চোখে পড়েনি। স্বাভাবিক চোখ তার খোলা ছিল না। রবিশঙ্কর তাকে কুয়োর কাছে লণ্ঠনটা আনতে বললেন। তোমার পাগড়ি খুঁড়ে লণ্ঠন বেঁধে নিচে আলো নামাও। রবিশঙ্কর বলল, বিভূতি, কুয়োর বৈশিষ্ট্য এখন ভালো করে লক্ষ্য করো। লণ্ঠনের আলোয় কুয়োর ভেতরে অনেকটা দেখা গেল। সত্যি, এটা তো সকালে দেখিনি। কুয়োর গর্তটা খাড়া সোজাভাবে নিচের থেকে ওঠেনি, যেন একদিকে ঝুঁকে উঠেছে। রবিশঙ্কর লোহার আংটাগুলিও লক্ষ্য করতে বলল। দেখলাম দুসারি অনেকগুলো আংটা যেন ধাপে ধাপে নিচের দিকে নেমে গেছে। এত আংটা, আর এইভাবে কোনো আংটা কুয়োয় থাকে না। রবিশঙ্কর বলল, অমরবাবু শুধু কুয়োর তলাটার দিকেই লক্ষ্য করেছেন। আর একটা কথা, কুয়োটা মোটেই গভীর নয়, মানে গভীর করে খোঁড়াই হয়নি। কুয়োটা ব্যবহার করা হতো জলের জন্য নয়, অন্য কারণে। আমার বিশ্বাস এখানেই সুড়ঙ্গের একটা মুখ। এই জন্যই এখানে সুড়ঙ্গ খুঁজতে আমার বিশেষ উৎসাহ ছিল না। আমি একটু চুপ করে থেকে জিজ্ঞেস করলাম, তাহলে কি করবে? উত্তর এলো, এই কুয়োর মধ্যে নামব। মনটা একেবারে ভয় ও অস্বস্তিতে দুলে উঠল। এরপর এগিয়ে এলাম। চৌকিদারকে রবিশঙ্কর বুঝিয়ে দিল যে আমরা কুয়োয় নামলে সে যেন লণ্ঠন নিয়ে বসে থাকে। যদি আমাদের ফিরতে দেরি হয় তাহলে লেহাইকে থানায় পাঠিয়ে আরও চৌকিদার এনে আমাদের খোঁজ করবে। লোকটা ভয় পেয়ে বারবার আমাদের কুয়োয় নামতে বারণ করল। রাত তখন ঠিক 1টা। সমস্ত বাড়ি নিস্তব্ধ। উঠানে চাঁদের ম্লান আলো। রবিশঙ্কর টর্চ নিয়ে ঝুঁকে পড়ল। লোহার আংটায় পা দিলাম, নামতে লাগলাম। প্রথমে আমি, তারপর রবিশঙ্কর। হঠাৎ জলকাদায় পা ডুবে গেল। বুঝলাম মাটিতে নেমেছি। দুজন ওপরের দিকে তাকালাম। মনে হলো যেন অনেক উঁচুতে চৌকিদারের ফ্যাকাশে মুখ ও হাতের লণ্ঠন। লণ্ঠনের হলদে আলোয় তার মুখ যেন অদ্ভুত দেখাচ্ছে। মনে হলো চৌকিদারের মাথার ঠিক ওপরে গড়ের ছাদের প্রাচীর, আর তার গায়ে চাঁদ। রবিশঙ্কর ঠেলা দিয়ে বলল, বিভূতি, সামনের দিকে চেয়ে দেখো। টর্চের আলোয় দেখলাম সামনেই বুক সমান উঁচু সুড়ঙ্গের গর্ত। কুয়োর ওপর থেকে এর অস্তিত্ব কিছুতেই বোঝা যায় না। মাথা নিচু করে রবিশঙ্কর সুড়ঙ্গের গর্তে ঢুকল। আমি আর একবার ওপরের দিকে চেয়ে তার পেছনে সুড়ঙ্গের মধ্যে ঢুকলাম। চেনা পৃথিবী মিলিয়ে গেল। সৌদামিনী পাশ ফিরলেন। ঘুম ভাঙল। মাথার যন্ত্রণাটা আর নেই, কিন্তু মাথার ভেতরে কতগুলো চিন্তা পাক খাচ্ছে। ছোট বউ খুন হয়েছে না? কে খুন করল? কে? কত সাবধান করেছিলেন, শোনেনি। বেশি কিছু বলতে পারেননি, ওকে ভয় হয়। খুন করল কে? হঠাৎ একটা চিন্তা ঘুরতে ঘুরতে মাথার মধ্যে থেমে গেল। হলো একটা ছবি। সেই ছবির দিকে তাকিয়ে সৌদামিনীর মুখ সাদা হয়ে গেল। না না, তা কখনো সম্ভব নয়। সৌদামিনী হাতে মাথা চেপে ধরলেন।
চিন্তার চাকা আবার ঘুরছে। নিস্তব্ধ থেকে খানিকক্ষণ পরে সৌদামিনী চোখ মেললেন। দেয়ালের খানিকটা জায়গায় আলো পড়েছে। নুনিয়া বেশ ঘুমোচ্ছে। বললেন, সেই ছেলে দুটি কোথায়? কেন এসেছে ওরা? মনে পড়ছে কথা শুনল না ওরা। বলেছিলেন খুনের তদন্তে কোনো ক্ষতি হবে না। তবু ওরা শুনল না। ছোট বউ শোনেনি তার কথা। এখন কোথায় সে? গভীর নিঃশ্বাস ফেলে সৌদামিনী ঘরের পেছনের দালানের দিকে তাকালেন। এক দৃষ্টে তাকিয়ে রইলেন। মুখের বিবর্ণ ভাব কেটে গেছে। চলে গেল অসুস্থতার ছাপ। মাথার মধ্যে হাজার হাজার চাকা ঘুরছে তীব্র বেগে। শিরায় শিরায় রক্তের ঢেউ। সৌদামিনী বিছানায় উঠে বসলেন। ইজি চেয়ার দুটো খালি। হঠাৎ তার মনে হলো, না, আর সময় নেই, সময় নেই। বিছানা থেকে নামবার জন্য সৌদামিনী পা বাড়ালেন। মাথার ভিতর চিন্তাগুলো একসঙ্গে আর্তনাদ করে উঠল। কেবিনের বিছানায় শিলাসেন পাশ ফিরল। হাতের বইটা পাশে রেখে পা দুটি ছড়িয়ে শরীরে একটা মোচড় দিল। সারাটা বিকেল ঘুমিয়েছে, এখন সহজে ঘুম আসবে কেন? চিঠিটা শিলা আরও দুবার পড়েছে। যতবার পড়ি ততই তার ভালো লাগে। শিলা চিঠিটা আবার খুলে পড়তে পড়তে এক জায়গায় এসে থামল। মুখে তার বিস্ময়ের ছাপ। চিঠিটা ফেলে সে বইয়ের পাতা উল্টাতে লাগল। এই বইখানাই সেদিন কলেজ স্ট্রিটের দোকান থেকে কিনেছে। বইয়ের একটা জায়গা পড়ে শিলা উত্তেজনায় বিছানার ওপর উঠে বসল। কেবিনের বাইরের দরজার কাছে ভজুয়া সর্বাঙ্গ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। তার নাকের শব্দ স্টিমারের ইঞ্জিন আওয়াজকেও প্রায় ছাড়িয়ে গেছে। বাইরে চাঁদের আলো স্টিমারের ডেকে নদীর জলে এসে পড়েছে। অচেনা জায়গায় চাঁদের আলোও যেন অচেনা লাগছে। শিলা চিঠিটা হাতে নিয়ে আবার সেই জায়গায় পড়ল। করুণায় তার মুখ কোমল হয়ে উঠেছে। আলো নিভিয়ে শিলা শুয়ে পড়ল। এবার ঘুমোবেই। প্রায় 10-12 হাত মাথা নিচু করে হাঁটবার পর সুড়ঙ্গের ছাদ উঁচু হতে লাগল। সোজা হয়ে দাঁড়িয়ে বুঝতে পারলাম জমি ঢালু হয়ে চলেছে। মাটি আলগা, ভিজে। দুদিকের দেওয়ালও স্যাঁতসেঁতে ঠান্ডা। দেওয়ালে, ছাতে শ্যাওলা, এমনকি আগাছাও জন্মেছে। টর্চের আলোয় সামনের জমাট অন্ধকার ঠেলে আমরা এগোতে লাগলাম। সুড়ঙ্গটা খুব বেশি চওড়া নয়। দুজন লোক ভালো করে একসঙ্গে যেতে পারে না। কয়েক মিনিট সোজা চলে দেখলাম রাস্তা আঁকাবাঁকা হতে আরম্ভ করেছে। পিছনের দিকে তাকালাম। সামনের অন্ধকার সবে গিয়ে পেছনে জমাট বেঁধেছে। তাকাতে ভয় করে। সাবধানে পা টিপে টিপে খানিকটা চলবার পর একটা গোল জায়গায় এসে পড়লাম। টর্চের আলোয় দেখলাম এর চারিধারে শাখা বেরিয়ে গেছে। সৌদামিনী ঠিকই বলেছিলেন, মাকড়সার জালের মতো সুড়ঙ্গটা ছড়িয়ে রয়েছে। বিপদ হলো, কোন পথে এগোবো? রবিশঙ্কর ডান দিকের শেষ সুড়ঙ্গটা ধরে চলতে লাগলো। কিন্তু খানিকটা এগিয়েই আমরা বুঝলাম এ পথে আর চলা যাবে না। ছাদ এক জায়গায় ধসে পড়েছে, পথ বন্ধ। ফিরে এলাম গোল জায়গায়। আমি বললাম, এসো, বাঁ দিকের প্রথম গলিটা ধরো। এত সরু পথ যে চলতে বেশ কষ্ট হচ্ছে। দম বন্ধ হয়ে আসছে। টর্চের আলোয় দেখলাম খানিকটা দূরে ছাতের আগাছা নড়ছে। সাবধানে এগিয়ে এসে দেখলাম ভয়ের কিছু নেই। একটা গর্তের ভেতর দিয়ে ওপরের হাওয়া এসে আগাছায় নাড়া দিচ্ছে। রবিশঙ্কর বলল, বিভূতি, পথের বাঁক এলেই মনে রেখো, না হলে এমন কোনো চিহ্ন নেই যা দেখে চিনে রাখা যায়। শুধু অঙ্কের জোরে মনে রাখতে হবে। আবার ওপরে কোথা থেকে ফুরফুর করে হাওয়া নামছে। রবিশঙ্কর বলল, বিভূতি, আমরা বোধহয় রাজবাড়ির ভাঙা অংশটার তলায় এসে পড়েছি। আর একটু এগিয়েই দেয়ালের ওপর আছড়ে পড়লাম। পথটা এখানে হঠাৎ বেঁকে গেছে। কিন্তু আর বেশি দূর এগোতে হলো না। টর্চের আলোয় দেখলাম সুড়ঙ্গের দুপাশের দেওয়ালে সারি সারি কয়েকটা দরজা। দুজনে থমকে দাঁড়িয়ে পড়লাম। মাটির তলায় এই ঘরগুলিতে না জানি কি রহস্যই লুকিয়ে আছে। আলকাতরা মাখানো বহু পুরনো ভারী দরজা। মরচে ধরা মোটা মোটা তালা ঝুলছে। রবিশঙ্কর একটা দরজা ঠেলে ধরল। সামান্য একটু ফাঁকের ভিতর দিয়ে এক ঝলক ঠান্ডা হাওয়া এসে আমাদের মুখে লাগলো। শিউরে উঠলাম। সুড়ঙ্গের বাঁ দিকের দেওয়ালে পরপর 3টে দরজা। প্রথম দুটো দরজা ঠেলে ফাঁকের মধ্যে আলো ফেলে কিছুই দেখা গেল না। তৃতীয় দরজার সামনে এসে চমকে গেলাম। প্রায় নতুন, আজকালকার তালা ঝুলছে, কিন্তু দরজা ঠেলে বিশেষ কিছু ফাঁক হলো না।
হাতের ঘড়িতে দেখলাম প্রায় 2টো। 1 ঘন্টা সুড়ঙ্গের গলিতে গলিতে ঘুরছি। ভয় বিস্ময়ে মনটা ভারী হয়ে উঠল। রবিশঙ্করকে একবার বললাম, চলো এবার ফেরা যাক। সে কথা শুনল না। ডান দিকের দরজাগুলো দেখতে আরম্ভ করলাম। এদিকে 4টি দরজা, তারপরই পথ বেঁকে ঘুরে গেছে। প্রথম 3টে দরজা ঠেলে কিছুই দেখা গেল না। শেষ দরজার দিকে পা বাড়িয়েছি, হঠাৎ সুড়ঙ্গ অন্ধকার। চিৎকার করবার আগেই রবিশঙ্কর বলল, বিভূতি, সামনের দিকে দেখো। বুঝলাম সে ইচ্ছে করেই টর্চটা নিভিয়েছে। দেখলাম দরজার ফাঁক দিয়ে সুড়ঙ্গের অন্ধকারে আলো আসছে। এই অন্ধকারের রাজ্যে মাটির তলায় নির্জন প্রেতপুরীতে এ আলো কেন? উদ্বেগে যেন দম বন্ধ হয়ে গেল। কাল রাতের স্বপ্নের কথা মনে হলো এ বাড়ির সব কিছুই রহস্যময়। একবার ভাবলাম এখনো সময় আছে ফিরে যাবার, কিন্তু কৌতূহল হলো। অতি সাবধানে রবিশঙ্কর দরজাটা ঠেলল। ফাঁকের মধ্য দিয়ে দেখলাম ঘরটা অন্ধকার, কিন্তু ঘরের অপর দিকের দেওয়ালে একটা দরজা অনেকটা খোলা, সেখান থেকে আলো আসছে। বোঝা গেল পিছনে আর একটা ঘর রয়েছে। রবিশঙ্কর চাপা গলায় বলল, বিভূতি, আমার পাশে এসে দেখো। পিছনের ঘরে নিশ্চয় কোথাও একটা লণ্ঠন বসানো আছে। ঘরের দেওয়ালে একটা লম্বা ছায়া পড়ল প্রায় ছাদ পর্যন্ত। দেওয়ালের একধারে কতগুলো কাঠের বাক্স সাজানো রয়েছে। মাথায় হাজার চিন্তা তালগোল পাকাতে লাগলো। মাথা ধরে উঠল এই বদ্ধ জায়গায় দাঁড়িয়ে। ঘরগুলোয় কি আছে? কারা ব্যবহার করে? কেন? কোথা দিয়েই বা এরা আসে? কার্ফু কি এদের দলেরই লোক? একবার মনে হলো কার্ফুই বোধহয় এ ঘরে আছে। কিন্তু দরজায় বাইরে থেকে তালা লাগানো কেন? হয়তো কালীশ্বরীর মৃতদেহ এই ঘরেই লুকোনো আছে। একটা বিশ্রী গন্ধ নাকে এলো। উত্তেজনায় শরীর কাঁপতে লাগলো। কারোর মুখে কথা নেই। নিশ্চল হয়ে দাঁড়িয়ে দেখছি জমাট অন্ধকারের মধ্যে ছুরির ফলার মতো শুধু এক ঝলক আলো। কানে আসছে ঘড়ির টিকটিক শব্দ। হঠাৎ রবিশঙ্কর কাঁধে হাত রাখল। বিভূতি, শোনো, দূরে কোথা থেকে বাঁশির শব্দ আসছে। ভয় হলো, যদি কেউ সুড়ঙ্গের মধ্যে এগিয়ে আসে। কালীশ্বরীর মতো নিষ্ঠুর মৃত্যু আছে কি অদৃষ্টে? যে আসছে বাঁশির আওয়াজের সঙ্গে সে যদি কোনো প্রেতাত্মা হয়? হয়তো কালীশ্বরীর মৃতদেহই এগিয়ে আসছে, মুখে সেই কুৎসিত হাসি, সেই বিশ্রী চলার ভঙ্গি। বাঁশির সুরটা অদ্ভুত। মনে যেন কল্পনায় বিষণ্ণ ছবি জেগে ওঠে। জলাভূমির ওপর মেঘের ছায়া পড়েছে, চারিদিকে অন্ধকার। নলখাগড়া বনের দমকা হাওয়া মরার খুলিতে অবসন্ন উদাস সুর তুলে চলেছে। বাঁশির শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। দূরে একটা দরজা খোলার আওয়াজ হতেই পেছনের ঘরের দেওয়ালে একটা ছায়া লাফিয়ে উঠল। টর্চ জেলে দেখলাম সুড়ঙ্গের মধ্যে কেউ নেই। যে দরজার সামনে দাঁড়িয়েছিলাম তার উপর আলো পড়তে চমকে গেলাম। এতক্ষণ অন্ধকারে চোখে পড়েনি। বড় সাদা অক্ষরে খড়িতে লেখা, এই দরজা। রবিশঙ্কর বলল, এর মানে? চুপ করে রইলাম। দুজনেই আবার লেখাটা ভালো করে দেখলাম। মনে হলো কাকে যেন এই দরজা দিয়ে ঢোকবার ইঙ্গিত করা হচ্ছে। লেখার পাশে খড়ির আরও কতগুলো আঁচড় রয়েছে। বুঝলাম না, কিন্তু মনে হলো এরও অর্থ আছে। রবিশঙ্কর হাফ প্যান্টের পকেট থেকে এক টুকরো কাগজ বার করে পেন্সিল দিয়ে আঁচড়গুলো এঁকে নিল। পরে ভেবে দেখা যাবে। টর্চ নিভিয়ে দিয়ে শুনলাম পেছনের ঘরে শব্দ হচ্ছে। দরজার যেদিক দিয়ে আলো আসছে একজন লোক দেওয়ালের দিকে এগিয়ে গেল। হাতের বাক্সটা নামিয়ে রাখল। তার পেছনে আর একটা লোক, কাঁধে একটা লম্বা বাক্স। সে বাক্সটা নামিয়েই চলে গেল। প্রথম লোকটা লণ্ঠন নিয়ে এসে লম্বা বাক্সের ডালাটা খুলে ফেলল। লণ্ঠনের আলোয় তার মুখটা এবার দেখা গেল। দুজনে একসঙ্গে চমকে উঠলাম। লোকটা এক চীনে কুলি, মুখে ভীষণ বসন্তের দাগ, একটা কান কুঁকড়ে আছে, চুল ছোট করে ছাঁটা, একটা চোখও নষ্ট হয়েছে বোধহয় বসন্তেই। এত কুৎসিত মুখ সহজে চোখে পড়ে না। পরনে নীল পাজামা, গায়ে কিছু নেই। দেখেই বোঝা যায় গুন্ডাগোছের লোক। টলতে টলতে চীনেটা ঘরের অন্যদিকে চলে গেল। একটা দরজা বন্ধ করার শব্দ হলো। বুঝলাম ঘর থেকে বেরোবার অন্য পথও আছে। লোকটা ফিরে এসে বাক্সের ভেতর থেকে কি যেন দুহাতে তুলল। প্রথমটায় চোখে আড়াল পড়ায় ভালো করে দেখতে পাইনি।
তারপর লণ্ঠনের আলোয় স্পষ্ট দেখা গেল। শরীর কেঁপে উঠল। দেখলাম একটা কুৎসিত বিকলাঙ্গ ছেলের দেহ। চোখ নেই, সে জায়গায় কালো কালো মাংসের ডেলা, দাঁতগুলো খুব ছোট, দূর থেকে করাতের মতো দেখাচ্ছে। পায়ের কাপড় সরে যেতেই দেখা গেল পা দুটো প্রায় কাঁধের তলা থেকেই নেমেছে। ডাক্তারি বইতে অনেক বিকলাঙ্গ মূর্তির কথা পড়েছি, কিন্তু চোখে এরকম বীভৎস চেহারা দেখিনি। দেহটা একটু একটু কাঁপছে। বুঝলাম কোনো মাদক ওষুধের ফলে এরকম হয়েছে। কিন্তু সবচেয়ে ভয় হলো যা দেখে, সেটা হচ্ছে ছেলেটার মুখের শয়তানি হাসি, মুখের পাশবিক বিকৃতি। চীনাটা একটু হেসে ছেলেটাকে শুইয়ে দিল। বাক্সের ডালা খোলাই রইল। লণ্ঠনটা হাতে নিয়ে এসে চলে গেল। একটু পরেই দরজা বন্ধ হওয়ার শব্দের সঙ্গেই ঘর অন্ধকার হয়ে গেল। টর্চ জেলে রবিশঙ্কর বলল, চলো বিভূতি, দেখি এই ঘরে ঢোকার অন্য কোথায় পথ আছে। আমার দেহ মন বিদ্রোহ করে উঠল। বললাম, শঙ্কর, এক রাত্রের পক্ষে যথেষ্ট কাজ হয়েছে, আর নয়। চলো এবার ফিরি, ফিরতেও তো সময় লাগবে। আর বেশি এগোলে হয়তো পথ হারিয়ে ফেলব। পথ হারানোর কথা মনে হতেই বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। কিন্তু রবিশঙ্করের তখন জেদ হয়েছে, সে চলল। আমিও বাধ্য হয়ে এগোলাম। আবার বললাম, শঙ্কর, এখনো ফেরো। আবার সুড়ঙ্গের আঁকাবাঁকা পথ, জায়গায় জায়গায় আগাছার ঝাড়। এ পথে লোক চলাচল ঘটে বোঝা গেল। মাঝে মাঝে মাটিতে ছোট বড় পায়ের দাগ। এক জায়গায় সুড়ঙ্গের দেওয়ালের গা দিয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে। প্রতি মুহূর্তেই মনে হতে লাগলো এখনই হয়তো কে এসে সুড়ঙ্গের পথ আগলে দাঁড়াবে। যদি স্বপ্নে দেখা সেই মৃতদেহ, সে বীভৎস মূর্তি আবার দেখবার কথা ভাবলেও ভয় হয়। পথটা একটা বাঁক নিয়েছে। হঠাৎ পায়ে পাথরের চোট লেগে আছড়ে পড়লাম। রবিশঙ্কর টর্চ নিয়ে ঘুরে দাঁড়ালো। কি বিভূতি, লেগেছে? মাটি থেকে উঠতে যাব, মনে হলো দূরে কে যেন দাঁড়িয়ে। মুখ দিয়ে একটা অস্পষ্ট স্বর বেরিয়ে গেল। রবিশঙ্কর তাড়াতাড়ি ঘুরেই আলো ফেলল। এক মুহূর্তের জন্য বাঁকের মুখে একটা সাদা মূর্তি দেখা গেল। তারপর শুধু শ্যাওলায় ঢাকা সুড়ঙ্গের দেওয়াল। রবিশঙ্কর বলল, বিভূতি, চলো। রবিশঙ্কর পাগলের মতো বেপরোয়া হয়ে ছুটতে লাগলো। আমিও তার পেছনে। তারপর আরম্ভ হলো সে রাত্রির ভয়াবহ দুঃস্বপ্ন। সরু পথ দিয়ে ছুটে চলেছি দুজনে। পথ আর শেষ হয় না। পড়ছি, উঠছি, আবার ছুটে চলেছি নেশার ঘোরে। আগাছায় শরীর ছড়ে যাচ্ছে। বাঁকে বাঁকে পায়ের শব্দ, যেন আমাদের আগে আগে পালিয়ে চলেছে। শুনেছি আলেয়ার আলো অন্ধকার রাতে পথিককে পথ ভুলিয়ে মৃত্যুর পথে টেনে আনে। আমাদেরও হলো তাই। এক মুহূর্তের দেখা এক মূর্তি মুহূর্ত থেকে মুহূর্তে, জীবন থেকে মৃত্যুতে টেনে নিয়ে চলল। ক্লান্তিতে পা আর চলে না। সুড়ঙ্গের মায়া জালে কোথায় যে পথ হারিয়ে গেল তার ঠিকানা নেই। তবু চলেছি। হে ঈশ্বর, দুঃস্বপ্নের শেষ করো। মনে হলো ওপরের মাটি ফেটে যাক, ওপরের পৃথিবীর আলো হাওয়া নেমে আসুক এই সুড়ঙ্গে, উড়িয়ে নিয়ে যাক বহু বছরের অন্ধকার পুঞ্জিত বিষ বাষ্প। ছুটে চললাম বিভীষিকার মধ্য দিয়ে। মনে শুধু যান্ত্রিক আশা যে এইবার বোধহয় পথ শেষ হবে। চলতে চলতে মনে হলো অন্ধকার যেন ক্রমেই বেড়ে চলেছে, যেন ঘন হয়ে আমাদের ঘিরে ফেলছে। টর্চের আলোয় অন্ধকার আর দূর করা যায় না। হঠাৎ হাতের টর্চের দিকে তাকিয়ে রবিশঙ্কর চেঁচিয়ে উঠল, বিভূতি, আলো ফুরিয়ে এসেছে। তারপরেই টর্চ নিভল। সঙ্গে সঙ্গে দূরে বাঁকের মুখে জেগে উঠল একটা ধূর্ত হাসির কলরোল। চিন্তার ক্ষমতা আর নেই, সময়ও নেই। চারিদিক থেকে ঢেউয়ের মতো অন্ধকার আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল। দেহ মন যেন অন্ধকারে ভরে গেল। থরথর করে কাঁপতে কাঁপতে দুজনে বসে পড়লাম। পৃথিবীর সূর্য নিভে গেছে। এবার আসুক কুৎসিত মৃত্যু, তিলে তিলে ভয়াবহ মরণ। চৌকিদার রামভকত আজ বহুদিন পুলিশে কাজ করছে। ছাপড়া জেলায় বাড়ি। ঘরে ভৈঁস আছে, বহু আছে। কিছুদিন আগে দুটো ভাগলপুরি গরুও কেনা হয়েছে উপরির পয়সায়। একটা লেড়কি ছিল, মারা গেছে। দুঃখ নেই তার জন্য রামভকতের, ভগবান আবার দেবেন। অনেক দিন থেকেই একবার দেশে যাওয়ার ইচ্ছে, কিন্তু লাহিড়ী সাহেব বারণ করেছেন। বলেছেন, রামভকত, তোমায় ছাড়া আমার এখন চলবে না। মিশির, তেওয়ারি, সীতারাম, এদের কারো তোমার মতো সাহস নেই। রামভকত লাঠিটা একবার কুয়োর ধারে ঠুকে নিল। তবে দুঃখের কথা,
তাকে এখনো জমাদার করা হচ্ছে না। মনের কষ্টে রামভকত খৈনি টিপতে লাগল। বাবুরা কখন ফিরবেন কে জানে। পিছনে তাকিয়ে সে দেখল ঘুটঘুটে অন্ধকার, চারিদিক নিস্তব্ধ, আকাশে চাঁদও দেখা যাচ্ছে না। রামভকত লণ্ঠনের আলোটা একটু বাড়িয়ে একবার ডাকল, লেহাই। নিজের গলার শব্দে নিজেই চমকে উঠল। না, জায়গাটা ভালো না। কুয়োর ধারেই খুন হয়েছে, লাশ ভি হারিয়ে গেছে, এক আদমি পাত্তা নেই। রামভকতের গা ছমছম করতে লাগল। ভয় তার নেই, তবে ভূতের কথা আলাদা। ভূতের কাছে মানুষ সাহস দেখিয়ে কি করবে? রামভকত একবার ভাবল লেহাইয়ের কাছে উঠে যায়, কিন্তু বাবুরা এসে কুয়োর তলা থেকে যদি আলো দেখতে না পায় তাহলে রেগে যাবে, লাহিড়ী সাহেবকে বলে দেবে। আবার সে ডাকল, এ ভাইয়া। লেহাইয়ের সঙ্গে তার বেশ ভাব হয়েছে। লেহাইয়ের ভগ্নিপতি তার বউয়ের মামা। কোনো সাড়া এলো না। লাশের কথা আবার রামভকতের মনে হলো। হিন্দুদের লাশ পোড়ানো হয়নি, শেষে ভূত না হয়ে যায়। এই চিন্তাতেই রামভকতের হাত পা ঠান্ডা হয়ে এলো। ভূত যদি পেছন থেকে আসে? আর একবার লেহাইকে ডাকবার চেষ্টা করল, গলার আওয়াজ তেমন খুলল না, গলা শুকিয়ে গেছে। হঠাৎ অন্ধকার ঘরের মধ্যে কিসের যেন আওয়াজ হলো। প্রথমে সে মনে করল বোধহয় লেহাই ঘুমের মধ্যে পাশ ফিরেছে। আবার আওয়াজ, কে যেন পা টিপে টিপে ঘরের মধ্যে চলেছে। ভয় রামভকত মাথাটি হাঁটু দুটোর মধ্যে গুঁজে বসে রইল। পেছনে অন্ধকার ঘরের কথা মনে হওয়ায় তার পিঠটাও শিউরে উঠল। পায়ের আওয়াজ এগিয়ে আসছে, আরও আরও। ঘাড়ের ওপরকার নিঃশ্বাস পড়ছে। দুটো ঠান্ডা হাত হঠাৎ তার গলা চেপে ধরল। শিরাগুলো যেন একসঙ্গে মাথার মধ্যে লাফিয়ে উঠল। কোনো শব্দ না করে রামভকত উঠানের ওপর গড়িয়ে পড়ল। তার পা লেগে লণ্ঠনটা কুয়োর তলায় জলকাদায় পড়ে নিভে গেল। আমরা যে ঘুমের মধ্যে একেবারে অচৈতন্য হয়ে পড়ি না, তা অনেক সময় বেশ বোঝা যায়। ঘুমের মধ্যেই হঠাৎ স্মৃতির চমক লাগে। মনে পড়ে যে আজ খুব ভোরে ওঠার কথা আছে। ঘুমের মধ্যেই নুনিয়ার মনে পড়ল বাবুরা বলেছিলেন সজাগ থাকতে। নুনিয়া চোখ মেলে চাইল। মনে হলো চারদিক অন্ধকার। মনে হলো সে যেন চোখ বুজিয়ে আছে। সে আবার মুখ গুজে শুল। আবার চমক এলো খানিক পরে। না, জেগে উঠতে হবে। ঘুমের ঘোরেই সে সৌদামিনীর বিছানায় পাশ ফেরার শব্দ শুনল। চোখ রোগড়ে নুনিয়া জোর করে উঠে বসল। দেখল লণ্ঠনটা ঘরের কোণে জ্বলছে। একটু আশ্চর্য লাগল। খানিক আগেই যেন মনে হয়েছিল ঘর অন্ধকার। নিশ্চয় সে চোখ বুজেই ছিল। না, এরকম ভুল হওয়া ঠিক নয়। নুনিয়া উঠে দাঁড়ালো। একেবারেই হাওয়া নেই, সব নিস্তব্ধ। খাটের কাছে এসে নুনিয়া ঝুঁকে পড়ল। সৌদামিনীর মুখ শুকনো, কপালে ঘাম, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। নুনিয়া একবার ডাকল, কোনো সাড়া নেই। আবার ডাকল। এবার সৌদামিনী অস্পষ্ট স্বরে কি যেন বললেন। ইজি চেয়ার দুটো বাইরের দালানে খালি পড়ে রয়েছে। বাবুরা এখনো ফেরেনি। হঠাৎ সহজ স্পষ্ট গলায় ডাক এলো, নুনিয়া। সৌদামিনী এক দৃষ্টে বাইরের দালানের দিকে তাকিয়ে আছেন। একটু জল দে। জল খেয়ে সৌদামিনী একটু চুপ করে রইলেন। বাবুরা কোথায় আছে? নুনিয়া বলল সে জানে না। সৌদামিনী হাসলেন। মিছে খোঁজ করছে ওরা। বাইরে একটা কাক ডেকে উঠল। নুনিয়া, ছোট বউকে কে খুন করেছে জানিস? নুনিয়া একটু ভয় পেয়েই বলল সে জানে না। বোধহয় ক্লান্তিতেও দুর্বলতায় গলাটা একটু কেঁপে গেল। আমার মনে হচ্ছে আমি বোধহয় জানি, কিন্তু আমার মাথাটা গুলিয়ে যাচ্ছে, ঠিক বুঝতে পারছি না। মাথাটা আমার সারিয়ে দিতে পারিস? নুনিয়া অবাক হয়ে চুপ করে রইল। সৌদামিনী আবার ঘুমিয়ে পড়লেন। আজ এ পর্যন্তই। উপন্যাসের তৃতীয় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।